ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চেতনা টিভি রাইস অনলাইন ক্লাসে। খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্ট্যান্ট একটা ক্লাসে আমরা রয়েছে, অ্যানথ্রোপোলজি সাবজেক্ট। স্যার রয়েছেন আমাদের সঙ্গে, স্যার উপর মাল্লা রয়েছেন আমাদের সঙ্গে। স্যার, প্রশ্ন নিয়ে তো আলোচনা করবোই, তার আগে এই অ্যানথ্রোপোলজি সাবজেক্টটা ঠিক কোন কোন কম্পিটিটিভ ফিল্ডের কোন কোন এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট? বিশেষ করে সিভিল সার্ভিস। আমাদের দেশের সেরা চাকরি কি? সব থেকে গ্ল্যামারের চাকরি আইএস আইপি, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। সব থেকে গ্ল্যামার, যে যাই বলুক না কেন, যত বড় ইঞ্জিনিয়ার হোক, যত বড় ডাক্তার হোক, একজন আইএস আইপিএস অফিসার তার গ্ল্যামারই আলাদা। সে ইচ্ছে করলে একটা গভর্নমেন্ট একটা চিফ মিনিস্টারকে ধাঁকিয়ে দিতে পারে। আইএস আইপিএস এ অপশনাল অ্যানথ্রোপোলজি 500 নম্বরের আছে আমার সাবজেক্ট। এবং আমি তো অনেকবার বলেছি, আমি আমাদের অ্যাডামাস ইউনিভার্সিটি ক্যাম্পাসেও বলেছি যে ছেলেমেয়েরা তোমরা যারা, তুমি হতে পারো ইঞ্জিনিয়ার, হতে পারো ডাক্তার, এখন তো সবাই, কারণ আইএস আইপিএস দিতে গেলে কি লাগে? শুধুমাত্র গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন। তুমি কোথায় কি নম্বর পেয়েছো, স্টার পেয়েছো কি না, ইংলিশ মিডিয়ামে পড়েছিলে কি না, বা কোথায় কটা গোল্ড মেডেল পেয়েছো, কোনো কিছুরই ভ্যালু নেই এখানে। এখানে একটারই ভ্যালু, ওই পরীক্ষার দাম। এবং তুমি সবার যে কোনো ডিপার্টমেন্টের মাথায় কারা বসে? আইএস আইপিএস। যে কোনো ডিপার্টমেন্ট যেখানে সেই চাকরির তো বিরাট বড় গুরুত্বপূর্ণ এখানে আইএস আইপিএস এ 500 নম্বর প্লাস ওয়েস্ট বেঙ্গল স্টেট সিভিল সার্ভিস, যেটা পশ্চিমবঙ্গ সরকারের সব থেকে বড় বড় পোস্টে যেখান থেকে নিয়োগ হয়, সেখানেও 400 নম্বর অ্যানথ্রোপোলজি আছে। 500 প্লাস 400 900 নম্বর, প্লাস আরও কিছু পরীক্ষা আছে ওয়েস্ট বেঙ্গলের, যেখানে এখন অ্যানথ্রোপোলজি ঢোকানোর কথা ভাবা হচ্ছে। তাছাড়া আরও অনেক জায়গায় আছে যেখানে সমাজ বিজ্ঞানের অনেক পাঠ থাকে, পাঠ যেখানে অ্যানথ্রোপোলজি মেনশন নেই, কিন্তু অনেক জায়গায় অনেক প্রশ্ন পাওয়া যায় এখান থেকে। আমলা সচিব এই পর্যায়ের নিয়োগগুলো, আমরা তো সিভিল ডব্লিউবিসিএস আইএস মানেই তো আমলা, পুরোটাই তো আমলাতন্ত্র, পুরোটাই। আজকে আইএস অফিসার হামলা, ডব্লিউবিসিএস অফিসার আমলা। তো আমি বলবো স্টুডেন্টদের, তোমরা জীবনে অন্তত একবার, আমি আমার কথা দিয়ে বলছি, আমার বাবা কলেজের প্রফেসর ছিলেন, বাবা তার নিজের জীবন থাকতেন, আমি জানতামই না আমার ছাত্র জীবনে যে আইএস বলে কোনো পরীক্ষা আছে বলে, আমি জানতামই না। আমি সিভিল সার্ভিস পড়াতে এসেছিলাম যখন প্রথম 2003-এ, তার আগে আমি একাডেমিক ফিল্ডে ছিলাম, একটা হলদিয়া গভর্নমেন্ট কলেজেও পড়িয়েছি। আমি তখন জানলাম যে না, আইএস বলে কোনো পরীক্ষা আছে। তখন কিন্তু দুখানা অপশনাল ছিল, 600 নম্বর ছিল অ্যানথ্রোপোলজি, 600 নম্বর অন্য একটা সাবজেক্ট। তো আমি স্টুডেন্টদের বলি, তোমরা জীবনে অন্তত একবার হলেও আইএস বা আইপিএস দাও। প্রত্যেককেই আমি বলি, প্রত্যেককেই বলি, দাও একবার। একটা ভিত শক্ত করে দেয়, সেটা আমি অ্যাপিয়ার করতে পারি বা না পারি। একদম। স্যার, আমরা ক্লাসে চলি। নিশ্চয়ই। এখন আমাদের লাস্ট যে আলোচনা আমরা ছিলাম যে সোশ্যাল অর্গানাইজেশন, তাহলে মানুষ সমাজের যখন পরিবর্তন হয় তখন কি পরিবর্তন হয় না? মানুষের অ্যাক্টিভিটি জায়গা থেকেই পরিবর্তন হয়। অর্থাৎ হিউম্যান অ্যাক্টিভিটিস চেঞ্জ ইন কোর্স অফ টাইম। দ্যাট মিনস organizational changes may take place, and organizational changes may lead to the structural change of a society. সমাজের অর্গানাইজেশনাল পরিবর্তন সমাজের গঠনের পরিবর্তন করে। যেটা আমি সিঙ্গুলার এক্সাম্পল দিলাম, যে একটা অ্যাগ্রেরিয়ান ক্লাস স্ট্রাকচার যদি ইন্ডাস্ট্রি বেসড আরবান ক্লাস স্ট্রাকচারে রূপান্তরিত হয়, তাহলে এর মধ্যে মাধ্যমটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা শিল্পায়ন। এই পরিবর্তনটা মানুষের অ্যাক্টিভিটির জায়গায় বা অর্গানাইজেশন লেভেলে হয় বলেই সোশ্যাল অর্গানাইজেশনকে বলা হয় অপারেশনাল টুল। ছাত্রছাত্রীরা যারা দেখছো তারা কথা লিখে না, খুব স্টাইলের কথা। সোশ্যাল অর্গানাইজেশনকে বলা হয় অপারেশনাল টুল, কারণ অপারেশনটা ওই জায়গায় হয়। আর সোশ্যাল স্ট্রাকচারকে বলা হয় অ্যানালিটিক্যাল টুল। কারণ কি, দেখো খুব সুন্দর কথা, সময়ের সাথে সাথে মানুষের কাজের পরিবর্তন ঘটে, অ্যাক্টিভিটির পরিবর্তন ঘটে, প্রচুর মানুষের কাজ বদলে যায়। কি হয়? নতুন সোশ্যাল স্ট্রাকচার তৈরি হয়। সেই নতুন সোশ্যাল স্ট্রাকচারকে আমরা নতুন করে পর্যালোচনা করি। তাই সোশ্যাল স্ট্রাকচারকে বলা হয় অ্যানালিটিক্যাল টুল। যেমন অ্যাগ্রেরিয়ান ক্লাস স্ট্রাকচার যখন ইন্ডাস্ট্রিয়াল ক্লাস স্ট্রাকচারে পরিণত হয়, তখন নতুন সোশ্যাল স্ট্রাকচারকে আমরা নতুনভাবে আলোচনা করি। তাই সোশ্যাল স্ট্রাকচারকে বলা হয় অ্যানালিটিক্যাল টুল, অ্যান্ড সোশ্যাল অর্গানাইজেশনকে বলা হয় অপারেশনাল টুল। তাই আলটিমেটলি কি হয় না, সোশ্যাল স্ট্রাকচার অ্যান্ড সোশ্যাল অর্গানাইজেশন আর ক্লোজলি রিলেটেড। সোশ্যাল স্ট্রাকচার মানে সামাজিক গঠন, সোশ্যাল স্ট্রাকচার সামাজিক গঠন। তোমরা আইএস আইপিএসও বাংলাতেও দিতে পারো, এখন বাংলাতে ইন্টারভিউ দেওয়া যায়, বাংলাতে আইএস আইপিএসও দেওয়া যায়। সোশ্যাল স্ট্রাকচার সামাজিক গঠন,
সোশ্যাল অর্গানাইজেশন, সামাজিক কার্যক্রম। তাহলে কি হয়, সোশ্যাল স্ট্রাকচার অ্যান্ড সোশ্যাল অর্গানাইজেশন আর ক্লোজলি রিলেটেড। এভরি সোসাইটি হ্যাজ সোশ্যাল স্ট্রাকচার অ্যান্ড সোশ্যাল অর্গানাইজেশন অফ ইটস ওন। প্রত্যেকটা সমাজের নিজস্ব সামাজিক গঠন এবং সামাজিক কার্যক্রম আছে। আজকে আন্দামানের জারোয়া সোশ্যাল স্ট্রাকচার, দক্ষিণ ভারতের টোডা সোশ্যাল স্ট্রাকচার, কিংবা গুজরাটের কোনো স্ট্রাকচার, কিংবা রাজস্থানের কোনো ট্রাইবের সোশ্যাল স্ট্রাকচার আর বেঙ্গলি সোশ্যাল স্ট্রাকচার, হিন্দু সোশ্যাল স্ট্রাকচার ডিফার করে যায়। তাই এভরি সোসাইটি হ্যাজ এ স্ট্রাকচার অ্যান্ড অর্গানাইজেশন অফ ইটস ওন। প্রত্যেকটা সমাজের নিজস্ব সোশ্যাল স্ট্রাকচার অ্যান্ড সোশ্যাল অর্গানাইজেশন আছে। এখানেও তুমি ওই কথাটা বলতে পারো, একটা খুব স্টাইলের কথা, যদি পারো তো লিখে নাও, যে সোসাইটি, খুব স্টাইলের কথা, এই সোসাইটি মে বি ট্রাইবাল অর রুরাল or urban or industrial or post-industrial, but every society has a structure and organization of its own. পরীক্ষার খাতায় পারলে লিখে দেবে, a society may be tribal or rural or urban or industrial or post-industrial, but every society has a structure and organization of its own. একটা সমাজ, সেটা উপজাতি সমাজ হতে পারে, গ্রামীণ সমাজ হতে পারে, শহুরের সমাজ হতে পারে, শিল্প সমাজ হতে পারে, শিল্পোন্নত সমাজ হতে পারে, বাট প্রত্যেকটা সমাজের নিজস্ব গঠন এবং নিজস্ব কার্যক্রম রয়েছে। কি হয় তাহলে, পরিবর্তনটা কিভাবে হয় না, হোয়েন সোসাইটি চেঞ্জেস, দ্যাট মিনস হিউম্যান অ্যাক্টিভিটিস চেঞ্জ। হিউম্যান অ্যাক্টিভিটিস চেঞ্জ ইন কোর্স অফ টাইম। সময়ের সাথে সাথে মানুষের কাজটা বদলে যায়, এবং যখনই মানুষের কাজ বদলে যায়, নতুন সোশ্যাল স্ট্রাকচার, নিউ সোশ্যাল স্ট্রাকচার এমার্জেস, নতুন সমাজের গঠন এমার্জ করে, এবং আমরা নতুনভাবে তাকে পর্যালোচনা করি। দ্যাটস ওয়াই সোশ্যাল স্ট্রাকচার ইজ অ্যান অ্যানালিটিক্যাল টুল অ্যান্ড সোশ্যাল অর্গানাইজেশন is an operational tool. Social organization is an operational tool and social structure is an analytical tool. In our real life situation, আমরা যদি বলি in our real life situation, আমরা আমাদের বাস্তব জীবনে কাকে বেশি গুরুত্ব দিই? আমরা আমাদের বাস্তব জীবনে in our real life situation আমরা কাকে বেশি গুরুত্ব দিই? In our real life situation, we give much more importance on human activities. That means organization. That means social organization. আমরা আমাদের বাস্তব জীবনে মানুষের কাজকে গুরুত্ব দিই। তার মানে in our real life situation, we give much more importance on social organization. That means activities of people. That means activities of people. আমরা আমাদের রিয়েল লাইফ সিচুয়েশানে আমরা সোশ্যাল অর্গানাইজেশনকে গুরুত্ব দিই, তার মানে মানুষের কাজকে গুরুত্ব দিই। সোসাইটি, এটাও লিখে নাও, খুব স্টাইলের কথা, সোসাইটি অ্যাজ এ ডাইনামিক ফোর্স। কথাটা মাথায় রাখো, কি বললাম? সোসাইটি অ্যাজ এ ডাইনামিক ফোর্স ইজ মাচ মোর কনসার্নড উইথ অর্গানাইজেশনাল নেটওয়ার্ক। সমাজকে ডাইনামিক ফোর্স বলা হচ্ছে কেন? সমাজকে বলা হচ্ছে ডাইনামিক ফোর্স, তার মানে সমাজকে বলা হচ্ছে একটা পরিবর্তনশীল শক্তি। সমাজকে বলা হচ্ছে একটা পরিবর্তনশীল শক্তি। সোসাইটি অ্যাজ এ ডাইনামিক ফোর্স is much more concerned with social organization, that means activities of people. অর্থাৎ পরিশেষে আমি লাস্ট যেটা বলতে চাই, যে সমাজ একটা পরিবর্তনশীল শক্তি, এবং এই পরিবর্তনশীল শক্তি মানে সমাজ কখনোই ইকুইলিব্রিয়াম মেনটেন করে না। আজ থেকে 100 বছর আগে সমাজে আমরা যা দেখেছি, এখন তার অনেক পরিবর্তন, আমূল পরিবর্তন হয়ে গেছে।
তাহলে সমাজ কখনো ইকুইলিব্রিয়াম মেনটেন করে না। তার মানে কি সমাজের সব কিছুই চেঞ্জ হয়ে যায়? না, সব কিছু চেঞ্জ হয় না, অনেক কিছুই স্টেবল থাকে, অনেক কিছুই পরিবর্তন হয়। যেমন ম্যারেজ, ফ্যামিলি, কিনশিপ আজও টিকে আছে। আজ ওই মহালয়ার সময় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ লোকে শোনে, তাহলে তো শোনা উচিত ছিল না, উচিত নিশ্চয় ছিল না। তাহলে অনেক কালচারাল কম্পোনেন্ট সমাজ টিকে থাকে, আর অনেক কিছুই পরিবর্তন হয়। তাই সমাজকে আমি লাস্টে বললাম ডাইনামিক ফোর্স, অর্থাৎ সমাজ একটা পরিবর্তনশীল শক্তি। সোসাইটি অ্যাজ এ ডাইনামিক ফোর্স ইজ মাচ মোর কনসার্নড উইথ অর্গানাইজেশনাল নেটওয়ার্ক, দ্যাট মিনস অ্যাক্টিভিটিস অফ পিপল। এই টপিকের যে কমপ্লিট হলো এখানে, তার মানে টপিকের মূল প্রশ্ন কি আমি আরেকবার বলে দিই, কনসেপ্ট অফ সোসাইটি, তারপরে কি ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ সোসাইটি, তারপর এক্সপ্লেন সোশ্যাল স্ট্রাকচার অ্যান্ড সোশ্যাল অর্গানাইজেশন উইথ সুটেবল ইন্ডিয়ান এক্সাম্পলস। যদি তোমাকে ইন্ডিয়ান এক্সাম্পলস দেয়, তুমি বর্ণ স্ট্রাকচারে একটা ছবি এঁকে দেবে, একদম ওপর থেকে নিচে লিখে দেবে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, দিয়ে নিচে লিখবে সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট অফ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য অ্যান্ড শূদ্র in relation to each other constitutes the structure of বর্ণ স্ট্রাকচার in our traditional Indian society। আজকে দেখো, একটা সময় ট্র্যাডিশনাল ভারতবর্ষে কি ছিল আমরা সবাই জানি, কি ছিল? কাস্ট বেসড অকুপেশন ছিল। আজ থেকে 100 বছর পেছাও, তোমাকে কিন্তু এটা ইন্টারভিউতে জিজ্ঞেস করবে এখান থেকে যে ভারতবর্ষে যে কাস্ট বেসড অকুপেশন ছিল তার প্রমাণ কি? কি প্রমাণ? তখন তুমি বলবে জজ মানি সিস্টেম। জজ মানি সিস্টেম ক্লিয়ারলি ইন্ডিকেটস কাস্ট বেসড অকুপেশন ইন ইন্ডিয়া। গ্রামীণ ভারতবর্ষে জজ মানি সিস্টেম ব্যাকবোন অফ রুরাল ইকোনমি হিসেবে কাজ করেছে। আমি আবার বলছি, কথাটা পারলে লিখে নাও, গ্রামীণ ভারতবর্ষে একটা সময়ে এই জজ মানি প্রথা ব্যাকবোন অফ রুরাল ইকোনমি হিসেবে কাজ করেছে। তার মানে কি? তার মানে একজন মানুষ একটা নির্দিষ্ট কাস্টে জন্মেছিল বলে সে একটা অর্থ উপার্জনের সুযোগ পেয়েছে। কিন্তু সমাজ যখন পরিবর্তিত হলো, কি হলো? কাস্ট বেসড অকুপেশন ধীরে 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 কাস্ট ফ্রি অকুপেশনে রূপান্তরিত হলো। কাস্ট বেসড অকুপেশন ধীরে 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 কাস্ট ফ্রি অকুপেশনে রূপান্তরিত হলো। তাহলে আজকে তুমি কি দেখছো? কাস্ট ফ্রি অকুপেশন দেখছো। এটা কি? এটা অর্গানাইজেশনাল লেভেলে চেঞ্জ হয়েছে। যদি আজকে পুরনো সেই 3500 4000 বছরের কাস্ট সিস্টেমকে কঠিনভাবে মেনে চলতে হতো, তাহলে কি হতো? তাহলে ব্রাহ্মণের ছেলে হলে বিশেষ দিতে পারতো না। কেন? কেন না? আমলাতন্ত্র প্রশাসন ক্ষত্রিয়দের জন্য, ব্রাহ্মণদের জন্য না। তাহলে আজকে যেই পরিবর্তন হয়েছে, তাহলে কি পরিবর্তন? কাস্ট বেসড অকুপেশন হ্যাজ বিকাম কাস্ট ফ্রি অকুপেশন। দিস ইজ functional transformation. Joint family structure has been replaced by nuclear family structure. This is called structural transformation. তাহলে তুমি অ্যাট এ টাইম তুমি অর্গানাইজেশনাল পরিবর্তন দেখাতে পারো, আবার স্ট্রাকচারাল পরিবর্তন দেখাতে পারো। তাই তোমাকে ট্র্যাডিশনাল ভারতীয় সমাজ বলুক বা না বলুক, তুমি পরিশেষে বা এক্সাম্পলে একবার হলো ট্র্যাডিশনাল ভারতবর্ষকে টাচ করবে, ট্র্যাডিশনাল ভারতবর্ষকে অতি অবশ্যই টাচ করবে। তাহলে এই টপিকের এইটাই হচ্ছে মূল অংশ। আমি আরেকবার বলছি, সোসাইটি কাকে বলে, সেখানে তোমাকে ইন্ট্রোডাকশান দিয়ে, ডেফিনেশান দিয়ে ক্যারেক্টার লিখতে হবে। ক্যারেক্টারটা অতি অবশ্যই লিখে দিও, কারণ সোসাইটি নিয়ে অনেকের অনেক রকম ডেফিনেশান আছে। যেটা ম্যাকাইভার বলেছেন, তিনি বলেছেন সোসাইটি হচ্ছে একটা নেটওয়ার্ক অফ সোশ্যাল রিলেশনশিপ। অনেকে অনেক রকম বলেছে, তাই ক্যারেক্টারটা লিখে দিও। তারপর সোশ্যাল স্ট্রাকচার ব্যাখ্যা করো, র্যাডক্লিফ ব্রাউনকে নিয়ে আসবে, ইভান স্পিচারকে নিয়ে আসবে। তারপরে সোশ্যাল অর্গানাইজেশন ব্যাখ্যা করো, তারপর ডায়াগ্রাম করো, স্ট্রাকচার দেখাও, অর্গানাইজেশন দেখাও, দিয়ে কনক্লুডিং রিমার্ক লিখে লেখাটা তুমি তারপরে কমপ্লিট করো। এইখানে এই টপিকটা এখানেই শেষ হলো। স্যার, আমরা সবসময় জানি যে সমাজ মানুষের জন্য, মানুষ সমাজের জন্য। তো সামাজিক জীব হিসেবে আমরা সবাই বড় হয়েছি। একটা বিষয় যে সমাজ আগে না মানুষ আগে, এই বিষয়ের যদি একটা বিষয়টা হচ্ছে একটা আয়োজন করা হয়, তো স্যার আপনি কিভাবে ব্যাখ্যা দেবেন পুরো বিষয়টা? প্রশ্নটা হচ্ছে হিউম্যান বিইংস হ্যাভ দ্য টেন্ডেন্সি টু ফর্ম এ গ্রুপ। আমাদের সবাই হচ্ছে গ্রুপ ফর্ম করা।
এখন যদি কেউ যদি বলে যে না আমি সমাজে থাকবো না, আমি একদম হিমালয়ে চলে যাব, গিয়ে আমি ধ্যান করব, দেখা যাবে সেখানে একটা গ্রুপ ফর্ম করে গেছে, অন্যান্য সাধু সন্ন্যাসীরা তার সাথে এক হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে মানুষ আগে এমার্জ করেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আজকে আমি যদি পরপর করে হিউম্যান ইভলিউশন ট্রেস করি, অস্ট্রালোপিথেকাস, হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, নিয়ানডারথাল, ক্রোম্যাগনন, হোমোসেপিয়ান্স, ফাইনালি আমরা। তাহলে একদম এই যে সোসাইটি বলতে, সমাজ বলতে ফর্ম করেছে সিস্টেমেটিক হতে নিওলিথিক কালচারের সময়। যেমন আজ থেকে আমি বলি যে হোমো ইরেক্টাস যখন পৃথিবীতে এলো, তখন ওতে এসেছে পৃথিবীতে, তখন এগ্রিকালচার নেই, ধাতুও নেই, এগ্রিকালচারও নেই, ধাতুও নেই। তো লোকটাকে তো খেতে হবে বাঁচতে গেলে। ও তো আর জানে না যে আমাকে নিয়ে ছেলেমেয়েরা লেখাপড়া করবে, অ্যানথ্রোপোলজি বলে একটা সাবজেক্ট হবে, বিসিএস দেবে, আইএস দেবে। ও জানে আমাকে অ্যাটলিস্ট কিছু খেতে হবে। তার মাথায় সমাজের চিন্তাভাবনা ছিল না। খাওয়ার অপশান কী ছিল? খাওয়ার অপশান ছিল জায়ান্ট সাইজের ম্যামেলস, যেমন ম্যামথ, ম্যাস্টাডন, গ্রাউন্ড স্লথ। কিন্তু ওদেরকে মারবে কীভাবে? কোনো তো ধাতু নেই, ছুরি কাঁচি বটি কিছু নেই। তখন সে একটা বুদ্ধি অ্যাপ্লাই করলো কার ওপরে? পাথরের ওপরে। পাথরের ওপরে বুদ্ধি অ্যাপ্লাই করে পাথর থেকে হাতিয়ার তৈরি করলো, যাকে আমরা প্রিহিস্টোরিক টুলস বলি। আজকে ইন্ডিয়ান মিউজিয়ামে গেলে দেখতে পাবো। তার মানে আমাদের চলাটা শুরু হয়েছিল কোথা থেকে? পাথর থেকে হাতিয়ার তৈরি করে। আজকে আমরা এই জায়গায় পৌঁছে গেছি, এগুলো সবকটা মেটেরিয়াল কালচার। মেটেরিয়াল কালচারের বিগিনিংটা ছিল ওই পাথর থেকে হাতিয়ার তৈরি করে, আজ থেকে 15, 16, 18 লাখ বছর আগে। তাহলে এই যে লোয়ার নাম দিয়েছি লোয়ার প্যালিওলিথিক কালচার, তারপরে মিডল প্যালিওলিথিক কালচার, আপার প্যালিওলিথিক কালচার, কিন্তু তখন কিন্তু মানুষ ছিল, কিন্তু সেই অর্থে সংঘবদ্ধ সুশৃঙ্খলভাবে ছিল না, মানুষ ছিল। কিন্তু তারপরে মেসোলিথিক কালচার, মেসোলিথিক ছিল একটা ট্রানজিশন স্টেজ, যখন হান্টিং গ্যাদারিং বিদায় নেবো করছে, আর এগ্রিকালচার আসবো করছে। মেসোলিথিকের পরে নিওলিথিক এলো। নিওলিথিক কালচারে আমূল বদলে গেল। অর্থাৎ এই প্রথম মানুষ এগ্রিকালচার শিখে নিল। মাটি দিয়ে যে বাড়ি তৈরি করা যায় মানুষের মাথায় এলো, কারণ নিওলিথিক ভিলেজ সেটেলমেন্ট পাওয়া গেছে। এগ্রিকালচার শিখে নিল, ডোমেস্টিকেশন অফ অ্যানিমালস তারা শিখলো, এবং এই যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, যাকে আমরা সামাজিক সম্পর্ক বলি, ওই সময় গড়ে উঠলো। এবং তারপর থেকে তো ধীরে ধীরে সোসাইটি আরও ধীরে আস্তে আস্তে জটিল রূপ নিল। কিন্তু জটিল রূপ নিলেও এখনও আমরা ট্রাইবাল সমাজ দেখছি, রুরাল দেখছি, আরবান দেখছি, ইন্ডাস্ট্রিয়াল দেখছি, এবং চরিত্রগত দিক থেকে অনেক আলাদা আছে, আর একও আছে, মিলও আছে। স্যার আজকে সময় একদম শেষ, আজকের ক্লাস এখানেই শেষ করতে হচ্ছে। নেক্সট পার্ট নিয়ে আমরা ডেফিনেটলি আপনার কাছে পরের ক্লাস করব। ঠিক আছে, নমস্কার। অনেক ধন্যবাদ স্যার, আপনাদেরকেও অনেক ধন্যবাদ যারা এতক্ষণ সঙ্গে ছিলেন। এবং বারবার যে কথাটা আপনাদের বলার, যে এই কারণেই বোধহয় রাইস এডুকেশন সবার থেকে আলাদা, শুধু পুঁথিগত শিক্ষায় নয়, এরই পাশাপাশি একটা স্টুডেন্টসকে সমস্ত দিক থেকে তৈরি করার দায়িত্ব নেয় রাইস এডুকেশন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন চেতনা টিভি। নমস্কার।